আচ্ছা দেখো, স্ট্যাটিক জিকের পরবর্তীকালীন পার্ট। প্রাচীন ভারতের কৃষিকাজে প্রধান প্রযুক্তি কী ছিল? হাল, সেচ ব্যবস্থা এবং নৌচালনা ছিল প্রধান কৃষিকাজের অঙ্গ। অর্থাৎ এগ্রিকালচারাল যে সেক্টর, এই এগ্রিকালচারে আমরা যদি দেখি তো এই পার্টগুলো ছিল মেন পার্ট, এবং প্রযুক্তিগত যে বিষয়গুলো ক্ষেত্র কিন্তু খ্যাতিমান ছিল। প্রাচীন ভারতে ধাতু শিল্পের প্রধান উদাহরণ কী ছিল? ব্রোঞ্জ মূর্তি যন্ত্রাংশ হচ্ছে প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উদাহরণ। আর্যভট্ট কোন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন? গণিত এবং জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে কিন্তু আর্যভট্ট উল্লেখযোগ্যভাবে খ্যাতিমান ছিলেন। শূন্যের ধারণা কোন যুগে উদ্ভাবিত হয়? শূন্যের ধারণা সাধারণভাবে গুপ্ত যুগে কিন্তু উদ্ভাবিত হয়। প্রাচীন ভারতের আয়ুর্বেদিক চিকিৎসা কোন গ্রন্থে সংরক্ষিত ছিল? চরক সংহিতায়। অর্থাৎ আয়ুর্বেদিক বিভিন্ন ধরনের চিকিৎসা সেটা কিন্তু চরক সংহিতায় সংগৃহীত ছিল। তারপরে প্রশ্ন, শলালিকা পদ্ধতি কোন কাজে ব্যবহার করা হতো? অস্ত্রবিদ্যা এবং গণনার কাজে কিন্তু শলালিকা পদ্ধতি ব্যবহার করা হতো। জ্যোতিষবিদ্যার জন্য কোন উপকরণ ব্যবহার করা হতো? সূর্যঘড়ি এবং জলঘড়ি ব্যবহার করা হতো জ্যোতিষবিদ্যার জন্যে। নেক্সট প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান উপকরণ কী ছিল? ইট, পাথর এবং ধাতু ছিল প্রাচীন ভারতের স্থাপত্যের প্রধান উপকরণ। ওকে, আচ্ছা নেক্সট প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন যে কম্পাইলিং, সেই কম্পাইলেশন করে কিন্তু আমি তুলেছি। বিভিন্ন যে সমস্ত পরীক্ষায় এসেছে, তো ওই জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। গুপ্ত যুগে গণিতে উদ্ভাবন কী ছিল? দশমিক সংখ্যা পদ্ধতি, অর্থাৎ পয়েন্টের পর শূন্য, 1 2 3, এই যে দশমিক পদ্ধতি ও শূন্যের ব্যবহার, অর্থাৎ ইউজেস অফ জিরো, সেটা ছিল গুপ্ত যুগে গণিত উদ্ভাবনের ক্ষেত্রে একটি বিশেষভাবে প্রযোজ্য। প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যায় সূর্যের অবস্থান নির্ধারণের উপায় কী ছিল? জ্যামিতিক হিসাব এবং সময় নির্ণয় ছিল প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যায় সূর্যের অবস্থান। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন সিদ্ধার্থ বা গৌতম বুদ্ধ। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা। বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা কী ছিল? চতুরার্য শিক্ষা ছিল বৌদ্ধ ধর্মের প্রধান শিক্ষা। আচ্ছা, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা ছিলেন মহাবীর জৈন। আমরা যদি জিজ্ঞেস করে জৈন ধর্মের কতজন তীর্থঙ্কর আছে, বলবে 20 জন তীর্থঙ্কর। সর্বশেষ তীর্থঙ্কের নাম হচ্ছে মহাবীর জৈন। জৈন ধর্মের মূল নীতি কী ছিল? অহিংসা, সত্য এবং অসংযম ছিল জৈন ধর্মের মূল নীতি। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্য কী ছিল? বৌদ্ধ এবং জৈন ধর্মের মধ্যে প্রধান পার্থক্য ছিল হচ্ছে বুদ্ধকে পূজ্য হিসাবে মানা হয় এবং জৈন ধর্মকে তীর্থঙ্কর হিসাবে মানা হয়। তারপরে প্রশ্ন দেখো, যে বৌদ্ধে বুদ্ধকে পূজ্য হিসাবে মানা হয় এবং জৈনকে তীর্থঙ্করকে পূজ্য। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থটি কি? ত্রিপিটক। ত্রিপিটককে কয় ভাগে ভাগ করা যায়? বিনয় পিটক, অভিধর্ম পিটক এবং সূত্র পিটক, এই 3 ভাগে ভাগ করা যায়। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ত্রিপিটক কোন ভাষায় রচিত? তাহলে পালি বা প্রাকৃত ভাষায় কিন্তু রচিত। এই যে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, জৈন ধর্মের তীর্থঙ্কর কজন ছিলেন? 24 জন তীর্থঙ্কর ছিলেন। বৌদ্ধ ধর্ম ধ্যান পদ্ধতি কী নামে পরিচিত? সমাধি নামে পরিচিত হচ্ছে বৌদ্ধ ধ্যান পদ্ধতি। বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব কি? বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখ পূর্ণিমা হচ্ছে বৌদ্ধ ধর্মের প্রধান উৎসব। জৈন ধর্মের প্রধান শিক্ষা কি? আত্মশুদ্ধি এবং ধর্মপথ হচ্ছে জৈন ধর্মের প্রধান শিক্ষা। প্রাচীন ভারতে শিক্ষার প্রধান কেন্দ্রটি কী ছিল? তক্ষশিলা এবং নালন্দা ছিল প্রাচীন ভারতের শিক্ষার কেন্দ্র। নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা কী ছিল? আনুমানিক 10,000 থেকে 20,000 ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংখ্যা। তক্ষশিলায় কোন বিষয় শিক্ষার জন্য প্রসিদ্ধ ছিল? চিকিৎসা, গণিত এবং যুদ্ধ কৌশল ছিল তক্ষশিলায় মূলত
কিসের বিষয়? সেটা হচ্ছে শিক্ষার প্রসিদ্ধকরণ। তারপরে প্রশ্ন দেখো, বৈদিক যুগে শিক্ষার প্রসার প্রধান মাধ্যম কী ছিল? গুরু শিষ্য পরম্পরা ছিল বৈদিক যুগের শিক্ষার প্রধান মাধ্যম। প্রাচীন ভারতের শিক্ষায় প্রধান ভাষা কী ব্যবহার করা হতো? সংস্কৃত এবং পালি ভাষা বা প্রাকৃত ভাষা ব্যবহার করা হতো। বৈদিক যুগের শিক্ষার লক্ষ্য কী ছিল? ধর্ম, আচার এবং জীবনধারা শেখানো ছিল বৈদিক যুগের শিক্ষার মূল লক্ষ্য। তারপরে কি বলেছে দেখো, প্রাচীন প্রতিষ্ঠানগুলিতে ছাত্রদের জীবন কেমন ছিল? আশ্রম এবং নিয়মিত শিক্ষা দীক্ষা ছিল প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রদের জীবন অবস্থা। গুরুকুল ব্যবস্থার উদ্দেশ্য কী ছিল? জ্ঞান এবং নৈতিক শিক্ষা প্রদান ছিল গুরুকুল ব্যবস্থার মুখ্য উদ্দেশ্য। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো কি বলেছে, নালন্দা শিক্ষায় কোন বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হতো? বৌদ্ধ দর্শন, বিজ্ঞান এবং সাহিত্যের উপর নালন্দার শিক্ষায় কিন্তু গুরুত্ব দেওয়া হতো। প্রাচীন শিক্ষার প্রধান পদ্ধতি কী ছিল? মৌখিক শিক্ষা এবং অনুশীলন ছিল প্রাচীন শিক্ষার প্রধান পদ্ধতি। বৈদিক যুগে সমাজবিন্যাস কতগুলি শ্রেণীতে বিভক্ত ছিল? 4টি শ্রেণীতে বিভক্ত ছিল। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র ছিল বৈদিক যুগে সমাজবিন্যাসের ক্ষেত্রে প্রধান শ্রেণী বিভক্তকরণের মাধ্যম। বৈদিক যুগে নারী শিক্ষার অবস্থা কেমন ছিল? সীমিত এবং পরিবার কেন্দ্রিক ছিল বৈদিক যুগের নারী শিক্ষার অবস্থা। বৈদিক যুগের প্রধান ধর্মীয় অনুষ্ঠান কী ছিল? যজ্ঞ ছিল বৈদিক যুগের প্রধান ধর্মীয় অনুষ্ঠান। প্রাচীন ভারতের সমাজে প্রধান ধর্মীয় এবং নৈতিক শিক্ষা কোথায় পাওয়া যায়? আশ্রম এবং গুরুকুলে পাওয়া যায় হচ্ছে প্রাচীন ভারতের প্রধান ধর্মীয় এবং নৈতিক শিক্ষা। প্রাচীন সমাজে ধর্ম এবং নৈতিকতা কিভাবে প্রয়োগ করা হতো? ধর্মশাস্ত্র এবং আইন অনুযায়ী প্রয়োগ করা হতো প্রাচীন ভারতের সমাজের ধর্ম এবং নৈতিকতা। বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা কী ছিল? দুঃখ, তার কারণ এবং দুঃখের অবসান বৌদ্ধ ধর্মের মূল শিক্ষা ছিল। জৈন ধর্মে অহিংসা কেন গুরুত্বপূর্ণ? সমস্ত প্রাণীর প্রতি ক্ষতি না করে করার নীতি হিসাবে কিন্তু বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বৌদ্ধ ধর্মে সমাধি কী উদ্দেশ্যে ব্যবহার করা হতো? মন এবং আত্মাকে প্রশান্ত করার জন্য বৌদ্ধ ধর্মে সমাধি ব্যবহার করা হতো। আচ্ছা, তারপরে প্রশ্ন দেখো, বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ এবং আচার অনুষ্ঠান প্রাচীন সমাজে কিভাবে সংরক্ষিত হতো? মুখে মুখে এবং লিপিবদ্ধভাবে কিন্তু সংরক্ষিত হতো। প্রাচীন ভারতে ধর্মীয় এবং পূজা কিভাবে প্রভাব ফেলত? সামাজিক ঐক্য এবং নৈতিক শিক্ষা প্রদান ক্ষেত্রে প্রাচীন ভারতের ধর্মীয় উৎসব এবং পূজাকে কিন্তু প্রভাবিত করত। নেক্সট প্রশ্ন কি বলছে? প্রাচীন ভারতের কৃষিকাজ প্রধান প্রযুক্তি কী ছিল? দেখো, হাল, সেচ ব্যবস্থা, নৌচালনা ছিল প্রাচীন ভারতের কৃষিকাজের প্রধান অঙ্গ। প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উদাহরণ কী ছিল? ব্রোঞ্জ মূর্তি এবং যন্ত্রাংশ ছিল প্রাচীন ভারতের প্রধান উপকরণ। আর্যভট্ট কোন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন? গণিত এবং জ্যোতিষবিদ্যায় আর্যভট্ট কিন্তু বিশেষভাবে খ্যাতিমান ছিলেন। শূন্যের ধারণা কোন যুগে উদ্ভাবিত হতো? গুপ্ত যুগে কিন্তু শূন্যের ধারণা উদ্ভাবিত হতো। আয়ুর্বেদিক চিকিৎসা গ্রন্থে সংরক্ষিত কী আছে? চরক সংহিতা কিন্তু আয়ুর্বেদিক এবং চিকিৎসা গ্রন্থে সংরক্ষিত আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, ভীষণ গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো। শলালিকা পদ্ধতি কোন কাজে ব্যবহার করা হয়? অস্ত্রবিদ্যা এবং গণনার ক্ষেত্রে কিন্তু শলালিকা পদ্ধতি ব্যবহার করা হয়। জ্যোতিষবিদ্যার জন্য কোন উপকরণ ব্যবহার করা হতো? সূর্যঘড়ি এবং জলঘড়ি কিন্তু জ্যোতিষবিদ্যার জন্য ব্যবহার করা হতো। প্রাচীন ভারতের স্থাপত্যের প্রধান উপকরণ কোনটি? ইট, পাথর এবং ধাতু প্রাচীন ভারতের স্থাপত্যের প্রধান উপকরণ। গুপ্ত যুগে গণিতে উদ্ভাবন কী ছিল? দশমিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ব্যবহার ছিল গুপ্ত যুগে গণিতের প্রধান উদ্ভাবন ক্ষেত্র। প্রাচীন ভারতে জ্যোতিষবিদ্যায় সূর্যের অবস্থানের নির্ণয় কী ছিল? জ্যামিতিক হিসাব এবং সময় নির্ণয় ছিল প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে সূর্যের অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। মৌর্য সাম্রাজ্যের প্রধান রাজধানী কোথায় ছিল?
পাটালিপুত্র ছিল মৌর্য সাম্রাজ্যের প্রধান রাজধানী। অশোকের সময় কোন অঞ্চলকে বিজিত করা হয়েছিল? কলিঙ্গা বা কালিঙ্গকে। গুপ্ত সাম্রাজ্যের প্রধান শহর কোনটি ছিল? পাটালিপুত্র ছিল গুপ্ত সাম্রাজ্যের প্রধান শহর। আচ্ছা, মৌর্য সাম্রাজ্যের প্রশাসন কেমন ছিল? কেন্দ্রীভূত এবং সুসংগঠিত ছিল মৌর্য সাম্রাজ্যের প্রশাসন। চাণক্যের অস্ত্রশাস্ত্রে কোনটি গুরুত্বপূর্ণ নীতি আছে? শৃঙ্খলা, কর ব্যবস্থা এবং সামরিক শক্তির উপর গুরুত্ব আছে। আচ্ছা, মৌর্য কর যুগে করের প্রধান উৎস কী ছিল? জমি এবং বাণিজ্য ছিল মৌর্য যুগে করের প্রধান উৎস। অশোকের নীতিস্তম্ভে লেখা বার্তা কী ধরনের ছিল? নৈতিক এবং ধর্মমূলক বার্তা ছিল অশোকের নীতিস্তম্ভে লেখা বার্তা। গুপ্ত যুগের প্রশাসন কেমন ছিল? কেন্দ্রীভূত রাজতন্ত্র এবং প্রাদেশিক প্রশাসন ছিল গুপ্ত যুগের প্রশাসনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। আচ্ছা, প্রাচীন ভারতের আইন প্রণয়নের প্রধান উৎস কী ছিল? ধর্মশাস্ত্র এবং রাজনীতি ছিল প্রাচীন ভারতের আইন প্রণয়নের প্রধান উৎস। মৌর্য যুগে রাজা এবং প্রাদেশিক শাসকের কর্তব্য কী ছিল? আইন শৃঙ্খলা বজায় রাখা এবং কর সংগ্রহ ছিল মৌর্য যুগের রাজা এবং প্রাদেশিক শাসকের কর্তব্য। আচ্ছা, প্রাচীন ভারতের প্রধান অর্থনীতি কী ধরনের ছিল? কৃষি এবং বাণিজ্য ছিল প্রাচীন ভারতের প্রধান অর্থনৈতিক বিষয়। প্রাচীন ভারতের প্রধান কৃষিজাত পণ্য কী ছিল? ধান, গম, যৌ এবং তৈলবীজ ছিল প্রাচীন ভারতের কৃষিজাত প্রধান পণ্য। প্রাচীন ভারতের মুদ্রা ব্যবস্থা কেমন ছিল? সোনা, রূপা, কাঁচা কয়েন ছিল প্রাচীন ভারতের মুদ্রা ব্যবস্থা। আচ্ছা, প্রাচীন ভারতের প্রধান বাণিজ্যিক শহর কোনটি ছিল? পাটালিপুত্র এবং হরপ্পা ছিল প্রাচীন ভারতের প্রধান বাণিজ্যিক শহর। তো ভীষণই গুরুত্বপূর্ণ যে প্রশ্ন। তারপরে দেখো কি বলছে। প্রাচীন ভারতের বিদেশি পণ্য কী ছিল? মশলা, সোনা, কাপড়, গয়না ছিল প্রাচীন ভারতের বিদেশি পণ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য। বৈদিক যুগে প্রধান অর্থনৈতিক সম্পদ কী ছিল? কৃষি, পশুপালন এবং কৃষি ছিল বৈদিক যুগের প্রধান অর্থনৈতিক সম্পদ। মৌর্য যুগে কর ব্যবস্থা কেমন ছিল? জমি এবং বাণিজ্য ভিত্তিক কর ছিল মৌর্য যুগের কর ব্যবস্থার প্রধান ক্ষেত্র। আচ্ছা, গুপ্ত যুগে বাণিজ্য বৃদ্ধির প্রধান উপায় কী ছিল? বাজার ব্যবস্থা এবং মুদ্রার ব্যবহার ছিল গুপ্ত যুগে বাণিজ্য বৃদ্ধির প্রধান উপায়। আচ্ছা, তারপরে প্রশ্ন। বৈদিক যুগে অর্থনৈতিক সম্পদ কী ছিল? পশুপালন এবং কৃষি ছিল বৈদিক যুগে অর্থনৈতিক সম্পদ। প্রাচীন ভারতের শ্রমিক শ্রেণী কোন কাজে নিযুক্ত ছিল? কৃষি, কুমারী শিল্প এবং ধাতু শিল্প প্রাচীন ভারতের শ্রমিক শ্রেণীর কাজে নিযুক্ত ছিল। প্রাচীন ভারতের কৃষিকাজে প্রধান প্রযুক্তি কী ছিল? হাল এবং সেচ ব্যবস্থা এবং নৌচালনা ছিল প্রাচীন ভারতের কৃষিক্ষেত্রে প্রধান প্রযুক্তি। প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উদাহরণ কী ছিল? ব্রোঞ্জ মূর্তি এবং যন্ত্রাংশ ছিল প্রাচীন ভারতের ধাতু শিল্পের প্রধান উপকরণ। আর্যভট্ট কোন ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন? গণিত এবং জ্যোতিষবিদ্যার ক্ষেত্রে খ্যাতিমান ছিলেন আর্যভট্ট। শূন্যের ধারণা কোন যুগে উদ্ভাবিত হয়? গুপ্ত যুগে শূন্যের ধারণা উদ্ভাবিত হয়। আয়ুর্বেদিক চিকিৎসা কোন গ্রন্থে করা হতো? চরক সংহিতা গ্রন্থে আয়ুর্বেদিক চিকিৎসা উল্লেখযোগ্য পাওয়া যায়। শলালিকা পদ্ধতি কোন কাজে ব্যবহার করা হয়? অস্ত্রবিদ্যা এবং গণনার কাজে শলালিকা পদ্ধতি ব্যবহার করা হয়। জ্যোতিষবিদ্যার জন্য কোন উপকরণ ব্যবহার করা হতো? সূর্যঘড়ি এবং জলঘড়ি জ্যোতিষবিদ্যার জন্য ব্যবহার করা হতো। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো। প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান উপকরণ কোনটি ছিল? ইট, পাথর এবং ধাতু ছিল প্রাচীন ভারতের স্থাপত্যে প্রধান উপকরণ। গুপ্ত যুগে গণিতে প্রধান উদ্ভাবন কী ছিল? দশমিক সংখ্যা পদ্ধতি এবং শূন্যের ব্যবহার ছিল গুপ্ত যুগে গণিতের প্রধান উদ্ভাবন ক্ষেত্র। প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যায় সূর্যের অবস্থান নির্ধারণের উপায় কী ছিল? জ্যামিতিক হিসাব এবং সময় নির্ণয় ছিল প্রাচীন ভারতের জ্যোতিষবিদ্যায় সূর্যের অবস্থান নির্ণয়ের উপায়। মহাভারত কে রচনা করে? বেদব্যাস। তাহলে যদি আমরা বলি মহাভারত কে রচনা করে? বেদব্যাসের রচিত মহাভারত। রামায়ণ কে রচনা করেছিলেন? রামায়ণ রচনা করেছিলেন বাল্মীকি মুনি রামায়ণ রচনা করেছিলেন। প্রাচীন নাট্যকার কে ছিলেন? ভাস। তারপরে গুপ্ত যুগের সাহিত্যের বৈশিষ্ট্য কী ছিল? ধর্মীয় এবং কাব্যিক এবং নান্দনিক ছিল গুপ্ত যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য।
আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো, বৌদ্ধ সাহিত্য কোন ভাষায় সংরক্ষিত ছিল? প্রাচীন বা পালি ভাষায় কিন্তু বৌদ্ধ সাহিত্য সংরক্ষিত ছিল। জৈন সাহিত্য, যদি বৌদ্ধ এবং জৈনের কথা বলে থাকে তাহলে দুটোই কিন্তু প্রকৃত বা পালি ভাষা, পালি বা প্রাকৃত ভাষায় কিন্তু সংরক্ষিত ছিল। একই ক্ষেত্রে, এক্ষেত্রে কোনো কনফিউশন নেই কিন্তু, বোঝা গেল? স্তূপ নির্মাণ কোন ধর্মের সাথে সম্পর্কিত? বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত হচ্ছে স্তূপ নির্মাণ। প্রাচীন ভারতে মূর্তিকলা কোন ধাতু ছিল? ব্রোঞ্জ এবং পাথরে প্রাচীন ভারতে মূর্তিকলা ধাতুতে ছিল। প্রাচীন শিল্পকলার প্রধান থিম কী ছিল? ধর্মীয় এবং রাজকীয় সামাজিক জীবন ছিল প্রাচীন শিল্পকলার প্রধান থিম। নাট্যশাস্ত্রের রচয়িতাকে? নাট্যশাস্ত্রের রচয়িতা ছিলেন ভবমী, ছিলেন নাট্যশাস্ত্রের রচয়িতা। আচ্ছা, ষোড়শ মহাজনপদ। আচ্ছা, ষোড়শ মহাজনপদের ক্ষেত্রে বলে রাখি, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য 16টি রাজ্য স্বাধীন এবং আধা স্বাধীন নিয়ে যে গঠিত হচ্ছে সেটাই ষোড়শ মহাজনপদ। ষোড়শ মহাজনপদের ক্ষেত্রে ব্যবহৃত করা হতো কাশী, কোশল, এই যে। আচ্ছা, ষোড়শ মহাজনপদের যুগের ঘটনা। ষোড়শ মহাজনপদ গঠিত হতো ষষ্ঠ শতাব্দীতে, অর্থাৎ বৌদ্ধ যুগের যে প্রারম্ভ, সেই প্রারম্ভে কিন্তু ষোড়শ মহাজনপদ বেরিয়ে হতো। তো এই হচ্ছে মোট বিষয়। আগামী দিন উল্লেখযোগ্যভাবে আরও নতুন স্ট্র্যাটেজিকে নিয়ে আমি আলোচনা করব, এবং মেন যে বিষয়টা হচ্ছে এই বিষয়গুলোকে খুব কনসেপচুয়াল কোশ্চেনগুলোকে কিন্তু ফলো আপ করতে হবে। প্রশ্ন কনসেপচুয়াল, প্রত্যেকটা জিনিসকে, এবং স্ট্যাটিক জিকে কিন্তু একটা উল্লেখযোগ্য পার্ট। স্ট্যাটিক জিকের উপর একটা বিশাল বড় মার্কস কিন্তু ক্যারি করে দেয়। তো খুব মন দিয়ে প্রিপারেশন করো এবং খুব ভালোভাবে প্র্যাকটিস করো। টেলিগ্রাম চ্যানেলে এর সমস্ত কিছু পেয়ে যাবে।